এই মেয়েটি একটি প্রাঙ্ক ভিডিও তৈরি করতে গিয়ে সে নিজে একটি পরিত্যক্ত ভবনে আটকে যায়। সে চোখ খুলে দেখতে পারে সে সম্পূর্ণ উলঙ্গ। এরপর মেয়েটি তার জামা কাপড় পুরো ভবনে খুঁজতে থাকে। এখন কথা হচ্ছে এই মেয়েটি কি এই পরিত্যক্ত বিল্ডিং থেকে তার জামা কাপড় খুঁজে পাবে? আর খুঁজে পেলেই বা পরিত্যক্ত বিল্ডিং এ মেয়েটির সাথে কি ঘটেছিল? মেয়েটি কি তার ইজ্জত নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে? আর পারলেও বা কিভাবে? এমন কিছু অসাধারণ সাসপেন্স এবং টুইস্ট নিয়ে 2019 সালে মুক্তি পায় আদাই নামের এই সিনেমাটি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি লোক অফিস থেকে বাড়িতে ফিরছিল। হঠাৎ করেই তার চারদিক রঙিন ধোঁয়ায় ভরে যায়, আর সেই রঙিন ধোঁয়ার মধ্যে থেকে একটি অদ্ভুত জোকার বেশে মেয়ে বেরিয়ে আসে। সে তার হাতে থাকা হ্যামার দিয়ে সেখানে থাকা একটি লোকের মাথায় মেরে দেয়, যা দেখে ভয়ে লোকটি সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। মেয়ে জোকারটিও তখন তার পিছু নেয়। এরপর আমাদেরকে আরো কিছু লোকের সাথে সেম ঘটনা ঘটেছে এরকম কিছু দৃশ্য দেখানো হয়। এরপর কিছু লোক পাশ থেকে দৌড়ে এসে বলে, আপনারা শান্ত হন, এটি মূলত একটি প্রাঙ্ক ছিল। তাদের এইসব কথা শুনে আমরা বুঝতে পারি হ্যাশট্যাগ নামের একটি টিভি চ্যানেলে মূলত এই প্রোগ্রামটি চালু করা হয়েছে। তারা মূলত সবার সাথে এরকম সিরিয়াস প্রাঙ্ক করে থাকে। এই প্রাঙ্ক গ্রুপের লিডার হচ্ছে কামিনী। কামিনী মূলত এই চ্যানেলটিতে ভিউজ বাড়াবার জন্য এই সিরিয়াস প্রাঙ্কগুলো সবার সাথে করে থাকে। আর এই প্রাঙ্কের জন্য তাদের কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এতে কামিনীর কিছু যায় আসে না। সে তার কাজের জন্য সবকিছুই করতে পারে। মোট কথা কামিনী যে কোনো কাজে চ্যালেঞ্জ দিতে খুবই ভালোবাসে। এরপর দৃশ্য চলে যায় এডিটিং রুমে। সেখানে আমরা তাদের টিমের 3 জন লোককে দেখতে পাই। এই 3 জন লোকের নাম হচ্ছে গৌরী, সুকুমার এবং আকাশ। তারা বসে সবাই মিলে সেখানে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই তাদের বস এসে বলে, তোমরা এখনো বসে বসে আড্ডা দিচ্ছ? তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নাও। আমাদেরকে 7 দিনের মধ্যে এই অফিস খালি করে দিতে হবে এবং আমাদেরকে এখান থেকে অফিস অন্য জায়গায় শিফট করতে হবে। এরপর বস তাদেরকে জিজ্ঞাসা করে কামিনী কোথায়। এরপর দৃশ্য চলে যায় কামিনীর কাছে। কামিনীর কথা বলতে গেলে তার ফ্যামিলিতে সে এবং তার মা ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল। আমরা যদি কামিনীর কথা আরো বলতে যাই, সে একটু অন্যরকম টাইপের মেয়ে। সে সবসময় ছেলেদের মতো চলাফেরা করতে পছন্দ করে আর তার বন্ধু বান্ধবের সাথে মজা মাস্তি করতে খুবই ভালোবাসে। কিন্তু কামিনীর মায়ের এসব একদমই পছন্দ নয়, আর এই কারণেই মা মেয়ের সাথে রোজ সকালে ঝগড়া হয়। এরপরে কামিনী ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে, আর তার মা টিভি ছেড়ে নিউজ দেখতে শুরু করে, কারণ তার মাও চায় কামিনী একদিন টিভি চ্যানেলের উপস্থাপিকার মতো শাড়ি পরে সুন্দর করে নিউজ পড়ুক। কিন্তু কামিনী তার মায়ের কথা না শুনে সে তার তৈরি করা প্র্যাঙ্ক ভিডিও তার মাকে দেখাতে শুরু করে। এতে করে তার মা প্রচন্ড রেগে যায়। এরপর সে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। তার মা বলে, তুই কি একটু মেয়েদের মতো সুন্দর করে চলাফেরা করতে পারিস না? এসব কি? হ্যাঁ, আমরা যখন আমাদের অন্তর বা শ্রদ্ধে শুকাতে দিতাম তখনও তা মানুষকে দেখতে দিতাম না, আর তুই এসব সরাসরি দেখিয়ে বেড়াচ্ছিস। কিন্তু কে শুনে কার কথা? সে সোজা চলে যায় অফিসের দিকে। এরপর আমরা সুকুমারকে দেখতে পাই। সে কামিনীর খুব ভালো একজন বন্ধু। সে মনে মনে কামিনীকে প্রচন্ড ভালোবাসতো। সুকুমার একজন সুযোগ বুঝে কামিনীকে তার মনের কথা বলে দেয়, কিন্তু কামিনী বলে, আমি এসব প্রেম ভালোবাসা একদমই বিশ্বাস করি না, আর আমি এই প্রেম ভালোবাসা একদমই ইচ্ছুক না। কামিনী সুকুমারের মুখের উপরই না করে দেয়। সুকুমার যখন কামিনীকে প্রপোজ করছিল তখন দূর থেকে তার 2 বন্ধু এই মুহূর্তটিকে স্মৃতি করে রাখার জন্য ভিডিও করে রাখছিল। আর সুকুমার যখন এটাকে দেখে ফেলে তখন সে তার মান সম্মান বাঁচাতে বলে, ওই দেখো ক্যামেরা, এটা তো আমরা প্রাঙ্ক করছিলাম। এর পরের দিন কামিনী যায় মেকআপ রুমে। এখানে আমরা জেনিফার নামের একটি মেয়েকে দেখতে পাই। জেনিফার মূলত এই চ্যানেলে নিউজ পাঠ করার কাজ করে। কথায় কথায় কামিনী জেনিফারকে বলে, নিউজ পড়া তো একদম সহজ কাজ। জেনিফার কামিনীকে বলে, নিউজ পড়া এতটাও সহজ কাজ নয় যেটা তোমার ওই প্রাঙ্ক ভিডিওর মতো রাস্তায় রাস্তায় ক্যামেরা পাতিয়ে উল্টোপাল্টা বলে শুট করার মতো। সে আরো বলে, নিউজ পড়া যদি এতটাই সহজ হয় তাহলে তুমি পড়ছো না কেন? হ্যাঁ। তখন কামিনী বলে, তোমার মতো শাড়ি পরে ঢং করার ইচ্ছা আমার নেই। জেনিফার বলে, আচ্ছা তাহলে তুমি কাপড় ছাড়াই পরে দেখাও। ব্যাস, এই কথাটি তখনই লেগে যায় কামিনীর গায়ে। কামিনী ছিল অনেকটা জেদি এবং চ্যালেঞ্জিং টাইপের মেয়ে। দুপুরবেলা দেখা যায় কামিনীর অফিসের বস টেনশনে এদিক ওদিক কাউকে খুঁজছে। তখন কামিনী জিজ্ঞাসা করে, স্যার কি হয়েছে? তখন তার স্যার বলে, আরেকটু পর লাইভ শো, কিন্তু জেনিফারকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন কামিনী বলে, স্যার আমি একটু চেষ্টা করব। তার এই কথা শুনে বস থমকে দাঁড়ায়, বলে, এটা কোনো জোকস বা প্রাঙ্ক ভিডিও নয়, তুমি এটা থেকে দূরে থেকো কামিনী। এরপর অফিসের বস লাইভ টেলিকাস্ট রুমে এসে বলে, তোমরা সবাই তৈরি থেকো, কিছুক্ষণের মধ্যে জেনিফার চলে আসবে। তখন সুকুমার এসে বলে, স্যার আপনার কথা মতো আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু জেনিফারকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথা শোনা মাত্রই বস পড়ে যায় মহা টেনশনে।
বাথরুমে। সে ভেবে পাচ্ছিল না কি করবে এখন। তখন কামিনী বলে, স্যার দয়া করে আমাকে একটু সুযোগ করে দিন না, আমার বিশ্বাস আমি এই কাজটা পারবো। এরপর তার বস রাজি হয়ে যায়, কারণ এটা ছাড়া তার কাছে আর কোনো দ্বিতীয় উপায় ছিল না। কামিনী শাড়ি এবং হালকা একটু মেকআপ করে তৈরি হয়ে যায় নিউজ পড়ার জন্য। লাইভ অনুষ্ঠান শুরু হয়ে যায় আর আমরা দেখতে পাই কামিনী খুব সুন্দর করে নিউজ প্রেজেন্ট করছে। এটা দেখে তার অফিসের বন্ধু বান্ধব সহ সকল কলিগরা অবাক হয়ে যায় আর তার মাও বাড়িতে টিভিতে এই নিউজ দেখে খুব খুশি হয়ে যায়। তখন কোত্থেকে যেন জেনিফার দৌড়ে এসে কামিনীকে নিউজ পড়তে দেখে একটু শান্ত হয়। তখনই গৌরী বলে, কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি আর তোর বা কি হয়েছিল? জেনিফার বলে, আমি বাথরুমে চলে গিয়েছিলাম আর কিভাবে যেন আমার দরজাটা লক হয়ে গিয়েছিল। আমি খোলার অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই খুলতে পারিনি। আমি তো তোদেরকে অনেক ডেকেছিলাম কিন্তু তোরা তো আমার কথা কোনো মতেই শুনতে পাসনি। এরপর একজন লোক এসে আমার দরজাটা খুলে দিয়েছিল। এদিকে কামিনী নিউজ পড়া শেষ করে অনেক খুশি, কারণ সে তার চ্যালেঞ্জটা জিতে গিয়েছে। অফিস শেষে যখন সবাই বাসায় ফিরে যাবে তখন সবাই সেই বিল্ডিং এর নিচে দাঁড়িয়েছিল আর তারা সেই বিল্ডিং এ কাটানো 5টি বছরের স্মৃতি মনে করতে থাকে। তখন গৌরীর মাথায় একটা প্ল্যান চলে আসে আর সে সবাইকে বলে, এই বিল্ডিং এ আমাদের 5টি বছরের স্মৃতি আটকে রয়েছে। আর অন্যদিকে আজকে কামিনীর বার্থডে, তো কেমন হয় আজকে যদি আমরা বিল্ডিং এ এই পার্টিটা উইশ করি? কামিনীর বার্থডে থাকার কারণে কেউ আর না করতে পারে না। তারপর তারা সবাই মিলে কামিনীকে বার্থডে উইশ করে। তখন তারা সেখানে বসে প্রচন্ড পরিমাণ ড্রিঙ্ক করে এবং অনেক এনজয় করতে থাকে। ঠিক তখনই কামিনীর ফোনে তার মায়ের ফোন আসে। কামিনী ফোনটা রিসিভ করলে কামিনীর মা বলে, কি রে 11টা বাজে, তাছাড়া আজকে তোর বার্থডে, তুই কি আজকে বাসায় ফিরবি না? তাড়াতাড়ি করে বাসায় ফিরে আয়, আমি তোর জন্য রান্না করে বসে রয়েছি। কামিনী বলে, মা আজকে আমি বাসায় ফিরবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। কামিনীর কথা শুনে কামিনীর মা বুঝতে পারে কামিনী আজকে প্রচন্ড ড্রিঙ্কস করেছে। তখন কামিনীর মা বলে, আজকে তোকে শাড়িতে নিউজ পড়তে দেখে আমি খুবই খুশি হয়েছি মা। আমি ভেবেছিলাম তুই পরিবর্তন হয়েছিস কিন্তু না, তুই সেই আগের মতোই রয়ে গেছিস। তখন কামিনী বলে, তুমি আর কি চাও? হ্যাঁ, তোমার ইচ্ছে পূরণ করতে আজকে আমার জেনিফারকে বাথরুমে বন্দি করে রাখতে হয়েছে। ঠিক তখনই জেনিফার সহ কামিনীর সকল বন্ধুরা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই জেনিফার বলে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? তুমি জানো তোমার এই কাজের জন্য আজকে আমাকে কতটা অপমান হতে হয়েছে? তখন কামিনী বলে, তুই না আমাকে চ্যালেঞ্জ করেছিলি আমি পারবো না, তাই আমি পারি কি পারি না তাই দেখিয়ে দিলাম। জেনিফার তখন তাকে বলে, আমি তো তোমাকে কাপড় ছাড়া নিউজ পড়তে বলেছিলাম কিন্তু তোকে তো আমি শাড়ি পরে নিউজ করতে বলিনি। তখন কামিনী জেদ করে তার শরীরের কাপড় এক এক করে খুলতে থাকে আর জেনিফারকে ব্যঙ্গ করে নিউজের মতো করে বলতে থাকে, যা দেখে জেনিফার খুবই রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে তখন একটা তুমুল মারামারি বেঁধে যায়। সুকুমার তখন তাকে থামাতে যায় কিন্তু কামিনী সুকুমারকে রেগে মেগে একটা লাথি মারে। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই সেখানে থাকা সবাই অনেক মাতলামি করতে থাকে আর কিছুক্ষণ পর কামিনী তাদেরকে ছেড়ে চলে যায় বাথরুমে আর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালে তাদের অফিসের কিছু দৃশ্য দেখানো হয় যেটা ছিল শুনশান এবং অনেক নিরিবিলি, যা দেখে মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। আর বন্ধুরা, এখানে কি হতে চলেছে সেটা জানতে পারবো আমরা ভিডিওর পরবর্তীতে ক্যামেরা চলে যায় একটি উলঙ্গ মেয়ের দিকে, যা দেখে তোমার আমার মতো কামিনী নিজে অবাক হয়ে যায়। কামিনী কিছু বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। এরপর কামিনী তার বন্ধুদেরকে ডাকতে ডাকতে সামনের দিকে চলে যায় যেখানে তারা গতকালকে ড্রিঙ্কস করেছিল। তখন কামিনী মনে করে হয়তোবা জেনিফার তার সাথে এমনটা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর কামিনী সমস্ত বিল্ডিং এ তার জামা কাপড় খুঁজতে থাকে কিন্তু সে কোথাও তার জামা কাপড় তো দূরের কথা, এক টুকরো কাগজও খুঁজে পায় না তার শরীর ঢাকার জন্য। তখন কামিনীর নজর চলে যায় বড় একটা আয়নার দিকে। তখন সে আয়নাটা দিয়ে তার সামনের দিক ঢেকে চলে যায় ছাদের উদ্দেশ্যে। কামিনী ছাদে গিয়েছিল মূলত তার জামা কাপড় খোঁজার উদ্দেশ্যে কিন্তু সে ছাদে গিয়েও তার জামা কাপড় খুঁজে পায় না। তখন পাশের বিল্ডিং এর অফিসের একজন কর্মচারীর নজর পড়ে কামিনীর দিকে। তখন সেই কর্মচারী বুঝতে পারে পাশের বিল্ডিং এ হয়তোবা কেউ আটকে রয়েছে, কারণ কামিনী যে আয়নাটা দিয়ে তার শরীরটা ঢেকেছিল তার আলোর রিফ্লেক্ট তাদের বিল্ডিং এ পড়েছিল। আর ঠিক তখনই কামিনী কিছু একটা দেখে চমকে যায় এবং তার হাত থেকে আয়নাটি পড়ে সেখানেই ভেঙে যায়। কামিনী ভাবতে থাকে তার আর শেষ রক্ষাটুকু হলো না। কামিনী বসে বসে ভাবতে থাকে সে কি করবে, এখন আর কি করেই বা সেই বিল্ডিং থেকে বের হবে। তখনই সে নিচের দিকে তাকিয়ে দেখে একজন লোক তাদের বিল্ডিং এর দিকে আসছে। কামিনী কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে সেই বিল্ডিং এর মেইন দরজাটি বন্ধ করে দেয়। লোকটি এসে দেখতে পায় সেই বিল্ডিং এর দরজাটি বন্ধ রয়েছে। সেই লোকটি দরজাটি খোলার অনেক চেষ্টা করে কিন্তু সে কিছুতেই দরজাটি খুলতে পারে না। আর ঠিক তখনই তার ফোনে একটি কল চলে আসে আর সে সেখান থেকে চলে যায়। কামিনী সেই দরজার পাশে বসে বসে ভাবতে থাকে সে এখন কি করবে। আর ঠিক সেই মুহূর্তে তার কাছে একটি কাগজ চলে আসে আর কামিনী সেই কাগজটি দিয়ে শরীর ঢাকার চেষ্টা করে কিন্তু এতটুকু কাগজে কি আর শরীর ঢাকা যাবে, তাই সেই কাগজটিকে সে রেগে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর কামিনী তার ফোনে রিংটোন শুনতে পায়। আমরা দেখতে পাই কামিনীর ফোনে তার মায়ের কল এসেছে। বন্ধুরা,
মাই হচ্ছে একমাত্র বিপদের বন্ধু যে কিনা সন্তানের বিপদে সবার আগে টের পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কামিনী তার ফোনটা খুঁজে বের করতে করতে তার মায়ের কলটি ততক্ষণে কেটে গিয়েছে। আর সে তখন প্রথমে তার মাকে ফোন না করে ফোন করে তার বয়ফ্রেন্ড দীপককে, কিন্তু কামিনীর ফোনে ব্যালেন্স না থাকায় কলটি আর তার বয়ফ্রেন্ডের কাছে যায় না। এরপর কামিনী এমার্জেন্সি নাম্বারে কল করতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না সে কাদেরকে আগে কল করবে, পুলিশ নাকি সিআইডিকে। এরপর কামিনী কাস্টমার কেয়ারে কল করে, কিন্তু সেখানে একটি ছেলের ভয়েস শুনে সে ফোনটিকে কেটে দেয়। কামিনী এভাবে অনেকবার চেষ্টা করার পরে অবশেষে একটি মেয়ে ফোন ধরে। তখন কামিনী তাকে বলে, আমি একটি পরিত্যক্ত বিল্ডিং এ আটকা পড়েছি আর আমার ফোনে টাকা না থাকায় আমি কাউকে কল করতে পারছি না। আপনি কি দয়া করে আমার ফোনে 20টা টাকা রিচার্জ করে দিবেন? আমি এখান থেকে বের হওয়ার পরে আপনার টাকা পরিশোধ করে দেব। কিন্তু কল সেন্টারের সেই মেয়েটা তার এই কথা একদমই বিশ্বাস করে না। সে মনে করে হয়তোবা কেউ তার সাথে প্র্যাঙ্ক কল করছে, আর সে ফোনটি তখনই কেটে দেয়। এরপর কামিনী দেখতে পায় তার মা তাকে 18 বারের মতো কল দিয়েছে। কামিনী মনে মনে বলতে থাকে, মা আর একটা কল দাও প্লিজ। এরপরে দৃশ্য চলে যায় কামিনীর মায়ের দিকে। কামিনীর মা এখনো কামিনীর আসার অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছে। এদিকে আমরা দেখতে পাই কামিনী বসে বসে ভাবছে কি করবে এখন। কামিনী কি যেন একটা ভেবে জোরে একটা দৌড় দেয়, আর ক্যামেরার ফোকাস গিয়ে পড়ে সেই কাগজের টুকরোর উপর, যে কাগজটি কিছুক্ষণ আগে কামিনী ছুঁড়ে ফেলে দিয়েছিল, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছিলাম। কামিনী দেখতে পায় এটা একটা ফুড ডেলিভারি কোম্পানির নাম্বার। কামিনী সেখানে ফোন করে 5টি মাটন বিরিয়ানি অর্ডার করে দেয়। কামিনী তাদেরকে বলে আমার খাবারটি যেন কোনো মেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠানো হয়। তখন ফোনের ওই পাশে থাকা রিসেপশনের মেয়েটি বলে, ম্যাডাম আমাদের এখানে তো এখন কোনো ডেলিভারি গার্ল অ্যাভেলেবেল নেই। আর তখনই কামিনী কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি ডেলিভারি বয় দিয়ে পাঠিয়ে দিন। এরপর খাবার আসতে দেরি হচ্ছে বলে কামিনী বসে বসে মোবাইলে গেম খেলতে থাকে। একটু পরে কামিনী যখন বুঝতে পারে যে ডেলিভারি বয় চলে এসেছে, তখন সে একটি লোহার রড হাতে তুলে নিয়ে কেন জানে রেডি হচ্ছে। সে লোহার রডটি শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যায়। কামিনী দরজাটি আস্তে আস্তে খুলতেই সেই ডেলিভারি বয় তার সামনে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, যেটা দেখে মনে হচ্ছে কেউ ডেলিভারি বয়কে মেরে দিয়েছে। কামিনী এটা দেখে প্রচন্ড জোরে চিৎকার করে। সে বুঝতে পারছে না যে কি হচ্ছে এটা তার সাথে। কামিনী দরজার বাহিরে তাকিয়ে দেখে কেউ নেই সেখানে। ওই সময় ওই বিল্ডিং এ দুজন ছেলে ঢুকে যায়। এই ছেলে দুটোর কাজ হচ্ছে বদ্ধ বিল্ডিং এ ঢুকে যা পায় তাই চুরি করে নেয়া। কামিনী সেই ডেলিভারি বয়কে উল্টে চমকে ওঠে, কারণ এটা কোনো ডেলিভারি বয় ছিল না, বরঞ্চ এটা কোনো ডেলিভারি গার্ল। কামিনী কিছু না ভেবে সেই মেয়েটির টি শার্ট খুলতে শুরু করে, আর ঠিক তখনই সেই খাবার ডেলিভারি মেয়েটির জ্ঞান ফিরে আসে। সে কামিনীর হাত শক্ত করে ধরে বসে। কামিনীরা বুঝতে পারে যে উপরে কেউ একজন আসছে। কামিনী কিছু না ভেবে সে লোহার রড দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেই ছেলে দুটো উপরে এসে দেখতে পায় একটি মেয়ের লাশ পড়ে আছে। তারা সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে তথ্যটি জানিয়ে দেয়, আর তৎক্ষণাৎ পুলিশও সেখানে চলে আসে। পুলিশ এসে সমস্ত বিল্ডিং তল্লাশি করতে থাকে, কিন্তু তারা সেখানে কাউকেই খুঁজে পায় না। তখন সেখানে থাকা একজন নার্স চেক করে জানায় যে মেয়েটি এখনো বেঁচে আছে। তখন তারা সেখানে দুজন পুলিশ অফিসারকে রেখে মেয়েটিকে নিয়ে দ্রুত হসপিটালের দিকে যায়। রাত হলে কামিনী দেখতে পায় সেখানে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে। তখনই পুলিশ অফিসারদের কাছে একটি কল আসে এবং তাদেরকে জানানো হয় যে মেয়েটির জ্ঞান ফিরে এসেছে, তোমরা সেখান থেকে চলে এসো। পুলিশগুলো সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে একজন পুলিশের কেন যেন সন্দেহ হচ্ছিল বিল্ডিং এর মধ্যে কেউ না কেউ রয়েছে। এজন্য সেই পুলিশ অফিসাররা আবার যায় বিল্ডিং এ চেক করার জন্য। আর দ্বিতীয়বার পুলিশরা সেই বিল্ডিং এ চেক করার পর কিছুই দেখতে পায় না। পুলিশরা চলে যাওয়ার সময় বাইরে থেকে দরজাটি লক করে দিয়েছিল। এভাবেই রাত কেটে দিন হয়ে যায়। কামিনীর ফোনে তার ফ্রেন্ড সুকুমারের কল আসে। কামিনী বলে, কিরে তোরা কোথায়? আমি একটা বিপদে পড়েছি, তোরা দয়া করে তাড়াতাড়ি এখানে চলে আয়। তখন সুকুমার বলে, আমরাও তো একটা বিপদে পড়েছি, তাই হেল্প চাওয়ার জন্যই তোর কাছে ফোন দিয়েছিলাম। তখনই একজন কনস্টেবল সুকুমারের ফোনটি নিয়ে বলে, এটা পুলিশ স্টেশন। কামিনী পুলিশ অফিসারকে বলে, ওরা থানায় কেন? তখনই পুলিশ কনস্টেবল বলতে থাকে, আর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেদিন তারা বার্থডে পার্টিতে মদ খেয়ে এতটা মাতাল হয়ে গিয়েছিল যে রাস্তায় থাকা পুলিশের সাথে বেয়াদবি করে এবং পানির ট্যাঙ্কিকে ভগবান মনে করে রাস্তায় পুজো করতে থাকে, যা দেখে পুলিশের এক অফিসার রেগে গিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। আর তখনই কামিনীর ফোনে চার্জ না থাকায় তার ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর কামিনী তার হাতে থাকা রড দিয়ে দরজার গ্লাস ভেঙে ফেলে এবং সে বাহিরে চলে আসে। কামিনী বাহিরে এসে ডাস্টবিনে কিছু খাবার এবং জামা কাপড় খোঁজার চেষ্টা করে, কিন্তু সে ডাস্টবিনে কোনো খাবার তো দূরের কথা এতটুকু কাগজও খুঁজে পায় না যেটা দিয়ে সে তার শরীরকে ঢাকতে পারবে। আর ঠিক তখনই একদল কুকুর কামিনীকে আক্রমণ করে বসে। কামিনী ভয়ে দৌড়ে এসে সেই গ্লাস ভাঙার উপরে পিছলে পড়ে যায়, আর ব্যথার যন্ত্রণায় কামিনী হাউমাউ করে কান্না করে দেয়। কামিনী সামনের দিকে তাকিয়ে দেখতে পায় সেই কুকুরগুলো তার দিকে দৌড়ে আসছে। কামিনী খুব কষ্টে দৌড়ে
দৌড়ে এসে বাথরুমে লুকিয়ে পড়ে। কামিনী নিজের দিকে তাকিয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। কামিনী নিজেকে প্রশ্ন করে, কিরে তুই না অনেক সাহসী, তাহলে কেন কুকুর দেখে ভয় পাচ্ছিস? সে তার পেটকে প্রশ্ন করে, কিরে তোর খুব প্রচন্ড ক্ষুধা পেয়েছে তাই না? যখন তোর মা রান্না করে আদর করে রাখতো তখন তো খেতে যেতি না, এখন কেন ক্ষুধার যন্ত্রণায় কান্না করছিস? এই কথা ভাবতে ভাবতেই কামিনীর তার মায়ের কথা প্রচন্ড মনে পড়ে যায়। কামিনী মা মা বলে চিৎকার করতে থাকে আর হাউমাউ করে কাঁদতে থাকে। আর সে বলে মা হয়তোবা এখনো তার পথ চেয়ে বসে রয়েছে। আর আমরা দেখতে পাই কামিনীর মা সত্যি সত্যি তার পথ চেয়ে বসে রয়েছে। আর কামিনী এদিকে বলতে থাকে, মা তুমি ভেবো না, আমি অবশ্যই তোমার কোলে ফিরে আসবো। 2 দিন হয়ে গেল কামিনী বাসায় ফিরছে না। মায়ের মন যেন কিছুতেই মানতে চায় না। এজন্য কামিনীর মা তাড়াহুড়া করে চলে যায় পুলিশ স্টেশনে। সে গিয়ে সেখানে মিসিং কমপ্লেন লেখায়। সেখানে আমরা দেখতে পাই কামিনীর বন্ধুদেরকে পুলিশ প্রচন্ড মারধর করছে, কারণ তারা সেদিন পুলিশের একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল। এরপর দৃশ্য চলে যায় আবারও কামিনীর দিকে। কামিনী বসে বসে কিছু একটা ভাবতে থাকে, আর তখনই তার নজর পড়ে যায় একটা টয়লেট টিস্যুর দিকে। কামিনী সেই টয়লেট টিস্যু দিয়ে তার শরীরকে সুন্দর করে পেঁচিয়ে নেয়। এরপর কামিনী সেই লোহার রডটি হাতে নিয়ে বের হলে কুকুরগুলো তাকে দেখে সেখান থেকে ভয়তে চলে যায়। খোঁড়াতে খোঁড়াতে কামিনী এসে বাইরে দেখতে পায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে বের হলে তার শরীরে থাকা টিস্যুগুলো ভিজে নষ্ট হয়ে যাবে। তাই সে সেখানে থাকা পুলিশের ওয়ার্নিং টেপগুলো তার শরীরে ভালোভাবে পেঁচিয়ে নেয়। আর সে তখনই বাইরে বেরিয়ে পড়ে আর বৃষ্টিতে ভিজে হাউমাউ করে চিৎকার করে নিজের কষ্টগুলোকে হালকা করে নেয়। তখনই সেখান থেকে একজন লোক যাচ্ছিল। কামিনী সেই লোকটার কাছে হেল্প চায়, আর সেই লোকটি তখন তাকে কিছু জামা কাপড় দেয়। আর কামিনী সেই জামা কাপড়গুলো পরতে গিয়ে আবারও অবাক হয়ে যায়, কারণ সেগুলো ছিল তার নিজেরই জামা কাপড়। কামিনী দেখে সেই লোকটি কেন জানে পুলিশের গাড়ি দেখে লুকাচ্ছিল। পুলিশের গাড়ি চলে যাওয়ার পরে লোকটি যখনই সেখান থেকে পালাচ্ছিল, ঠিক তখনই কামিনী তাকে পেছন থেকে ধরে ফেলে। এরপর সে সেই লোকটির মুখটি খুলতেই দেখতে পায় এটা কোনো ছেলে নয়, বরঞ্চ এটা সেই ফুড ডেলিভারি দেওয়া মেয়েটা। কামিনী খুব অবাক হয়ে যায় আর বলে, আরে তুই সেই ফুড ডেলিভারি দেওয়া মেয়েটা না? কিন্তু মেয়েটি তাকে কিছু না বলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখনই তাদের দুজনের মধ্যে একটা হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা দুজন অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং কামিনী মেয়েটিকে বলে, তুমি কেন আমার সাথে এমনটা করলে? কি ক্ষতি করেছি আমি তোমার? তখন মেয়েটি বলে, তোমার ওই প্রাঙ্ক ভিডিওর জন্য আমার জীবনের 1 বছর হারিয়ে গেছে, যার জন্য আমার ছোট্টবেলা থেকে অপেক্ষা করতে হয়েছিল। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা মেয়েটির নাম জানতে পারি নাঙ্গিলি। নাঙ্গিলি একটি গ্রামের মেয়ে ছিল। সে পড়াশোনায় প্রচন্ড ভালো ছিল। মূলত নাঙ্গিলি তার ইউপিএস এক্সাম দেওয়ার জন্য শহরে এসেছিল। একদিন সে এক্সাম দিতে যাওয়ার পথে একটি মেয়েকে রাস্তায় পড়ে থাকতে দেখে, আর ঠিক তখনই নাঙ্গিলি মেয়েটিকে বাঁচানোর জন্য ট্যাক্সিতে করে হসপিটালের দিকে রওনা হয়। আর কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি থেকে কামিনী উঠে বলে, এটা জাস্ট একটা প্রাঙ্ক ছিল। এরপরে দৃশ্যটা চলে আসে আবারও বর্তমানে। নাঙ্গিলি বলে, সেদিন তোমার ওই প্রাঙ্কের জন্য আমি আমার ইউপিএস এর পরীক্ষাটা দিতে পারিনি। আর কামিনী তখন বলে, তুমি একটা এক্সামের জন্য আমার সাথে এই জঘন্য কাজ করবে? তখন নাঙ্গিলি বলে, এই মেয়ে চুপ করো, মনে হয় তো কোনোদিন স্কুল কলেজের ধারে পাশেও যাওনি, তাহলে তুমি কি করে বুঝবে একটা এক্সামের কত মূল্য? তুমি কি জানো এই একটা এক্সামের জন্য ছাত্রছাত্রীরা কতটা কষ্ট করে? সে তখন কামিনীকে আরো বলে, একদিন আমি এবং আমার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন প্রচন্ড রোদের কারণে আমার মায়ের প্রেশারটা বেড়ে যায় এবং আমার মা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আমি সবার কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে হেল্প করেনি, বরঞ্চ সবাই বলেছিল আমি নাকি প্রাঙ্ক করি। নাঙ্গিলি বলে, তোদের এই প্রাঙ্ক ভিডিওর জন্য মানুষ এখন কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই বুঝতে পারে না। আর বর্তমান সময়ে যদি কোনো একটা মানুষ রাস্তায় পড়েও মারা যায়, তাও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে চায় না, কারণ তারা মনে করে এটা হয়তোবা কোনো প্রাঙ্ক ভিডিও শুট চলছে। আর মানুষ মানুষকে সাহায্য করা ছেড়ে দিয়েছে তোদের এই প্রাঙ্ক ভিডিওর জন্য। কামিনী তখন উঠে বলে, আসলে তোমরা কেন বুঝতে পারো না, এটা আসলে একটা মজা, জাস্ট ফর ফান। তখন নাঙ্গিলি বলে, প্রাঙ্ক সেটা নয় যেটা তোমরা অপরিচিত মানুষের সাথে করো, বরঞ্চ প্রাঙ্ক হচ্ছে সেটা যেটা তোমরা পরিচিত মানুষের সাথে করে তাদেরকে হাসাও। সে আরো বলে, তোমার ওই প্রাঙ্ক ভিডিওর জন্য এখন আমাকে এই ড্রেস পরে রাস্তায় ডেলিভারি গার্ড হিসেবে কাজ করতে হয়। এরপর দৃশ্য চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখতে পাই নাঙ্গিলি একদিন কামিনীর অফিসে যায় খাবার ডেলিভারি দিতে, আর সেখানে নাঙ্গিলি কামিনীকে দেখতে পায়। এরপর থেকে নাঙ্গিলি কামিনীকে ফলো করতে শুরু করে। এরপর কামিনীরা যেদিন পার্টি করেছিল সেখানে সেদিন নাঙ্গিলিও সেদিন চলে এসেছিল। কামিনীর ছেলে বন্ধুরা বের হয়ে চলে যাওয়ার পরে সে জেনিফারের ফোন থেকে তার পরিবারকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। এরপর জেনিফারের ফ্যামিলি তাকে নিয়ে যায়। তারপরে নাঙ্গিলি সেখানে থাকা সমস্ত কাগজপত্র সেখান থেকে সরিয়ে ফেলে দেয়। সে কামিনীর সমস্ত জামা কাপড় খুলে অফিসের একটি কর্নারে লুকিয়ে পড়ে, যে কামিনী সেখানে বসে কি করছে এটা দেখার জন্য। নাঙ্গিলির থেকে সমস্ত কথা শোনার পরে কামিনী তার ভুল বুঝতে পারে। সে তখন নাঙ্গিলির কাছে মাপ চায়। নাঙ্গিলি তখন তাকে বলে, আমি তোমার ক্ষতি করার জন্য তোমার সাথে এমনটা করিনি, আমি চেয়েছিলাম তোমার ভুলটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তাই আমি তোমার সাথে এমনটা করেছি। কামিনী তার ভুলটা বুঝতে পেরে নাঙ্গিলিকে জড়িয়ে ধরে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে কয়েক মাস পরে চলে আসে। এরপর আমরা দেখতে পাই কামিনী তার প্রাঙ্ক ভিডিও ছেড়ে একটি বিশেষ শোয়ের হোস্টিং করছে, আর অন্যদিকে আমরা দেখতে পাই নাঙ্গিলি তার ইউপিএস এর এক্সাম
এক্সামের জন্য পুনরায় প্রস্তুতি নিচ্ছে। আর এই দৃশ্যটার মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, একটা সত্যি কথা বলতে গেলে বর্তমান সময়ে এই প্র্যাঙ্ক ভিডিওর জন্য বা সোশ্যাল মিডিয়ার তথাকথিত সস্তা ইনফ্লুয়েন্সারদের জন্য মানুষকে এখন আর সাহায্য করতে চায় না। বর্তমান সময়ে আমাদের সমাজে কিছু একটা ঘটে গেলে তা নিয়ে ভিডিও করে ফেসবুক ইউটিউবে আপলোড না করলে তাদের পেটের ভাত যেন হজমই হয় না। বন্ধ হোক বর্তমান সময়ের এই অসুস্থ কন্টেন্ট ক্রিয়েশন। আর এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।